গ্রামের বেশ প্রভাবশালী ব্যক্তি চৌহানের একমাত্র মেয়ে সানভিকার নজর পড়ে কলেজের টপার কুলদীপের উপরে। তবে সাধাসিধে কুলদীপের লক্ষ্য ছিল পড়ালেখা করে ভালো একটা চাকরি নিয়ে গরিব বাবা মায়ের পাশে দাঁড়াবে। তাই সানভিকা বারবার প্রেমের প্রস্তাব দেওয়া সত্ত্বেও কুলদীপ তেমন একটা পাত্তা দেয় না। তবে ধীরে ধীরে কুলদীপও সানভিকাকে ভালোবাসতে শুরু করে। গ্রামের সকলের চোখ ফাঁকি দিয়ে একদিন দুজনে দেখা করতে গেলেই সানভিকার চাচা পুষ্কারের নজর পড়ে যায়। এরপরই কুলদীপকে পশুর মতো মেরে সানভিকার সামনে হাজির করা হয়। মুহূর্তেই সানভিকা পোল্টি মেরে তার বাবাকে বলে কুলদীপই তাকে বিরক্ত করত। শুরু হয় কুলদীপ সহ তার পুরো পরিবারের উপর অমানসিক অত্যাচার। কারণ কুলদীপ একই তো চাষার ছেলে, তার উপরে তারা নিচু জাতের। গ্রামের সবার সামনেই সানভিকার বাবার লোকজন তাদের বাড়ি ঘর সব উড়িয়ে ছাই বানিয়ে দেয়। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে কুলদীপ পরিবার নিয়ে শহরে তার খালাতো ভাইয়ের বাসায় আসে। লজ্জায় অপমানে কুলদীপের ছোট বোন সেদিনই আত্মহত্যা করলে পুরো পরিবারের যেন নিমিষেই শেষ হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে কুলদীপের। পড়ালেখা ছেড়ে পরিবার চালাতে সে এখন অটো রিক্সা চালায়। আর এরপর থেকেই সিজন 1-এর পরবর্তী পর্বের গল্পের শুরু হয়। কুলদীপ প্যাসেঞ্জারকে নামিয়ে রাস্তার অপর পাশে দেখে বিশাল এক আলিশান বাড়ি। একে একে পুলিশের 3টা গাড়ি সেই বাসার ভেতরে ঢোকে। কুলদীপ খেয়াল করে গেটের বাইরে সাইনবোর্ডে লেখা দুর্গা শঙ্কর, IAS অফিসার, কেবিনেট সেক্রেটারি। লেখাটা দেখেই তার মন খারাপ হয়ে যায়, কারণ IAS অফিসার হওয়ার স্বপ্ন তো তারও ছিল। রাতে রাজার বাসার ছাদে শুয়ে ফোন দেখতে দেখতে হাসছে। তখনই কুলদীপ সেখানে একটা খাবারের প্যাকেট নিয়ে আসলে রাজা খুশি হয়ে খেতে শুরু করে। কুলদীপ বলে, আজকে আমি একটা IAS অফিসারের বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। বাংলোটা কত বড় আর কত সিকিউরিটি। রাজা বলে, তা তো হবেই, ওটা কি যেন মানুষের বাসা নাকি? তবে IAS অফিসার হতে অনেক পড়াশোনা করতে হয়। মন্ত্রীরা এসে কয়েক বছরের জন্যই রাজত্ব করতে পারে, কিন্তু IAS অফিসাররা সারা জীবন রাজত্ব করে। কুলদীপ আফসোস করে বলে, যদি আমাকে মাঝপথে পড়ালেখা ছাড়তে না হতো তাহলে আমিও বড় কিছু হতে পারতাম। রাজা বলে, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। পরের দিন কুলদীপ আবারও নিজের অটো নিয়ে কাজে বের হয়ে যায়। অনেকক্ষণ প্রেরণার বাসার গলিতে অপেক্ষা করার পরও প্রেরণাকে না পেয়ে কুলদীপ অন্য প্যাসেঞ্জার নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন কাজ শেষে বাসায় ফিরতেই কুলদীপের বাবা বলে, তোমার নামে একটা চিঠি এসেছে। কুলদীপ বেশ অবাক হয়ে চিঠিটা হাতে নিয়ে বলে, এটা তো সুখী মাসির চিঠি। কুলদীপের বাবা জিজ্ঞেস করে, চিঠিতে কি লিখেছে? কুলদীপ চিঠিটা খুলে পড়তে শুরু করে। সুখী লিখেছে, রাজার থেকে জানতে পারলাম তোমরা ওর ওখানেই আছো। সিম্মির কথা শুনে মনটা অনেক খারাপ। কিছু টাকা পাঠিয়েছি, আর প্রতি মাসে তোমার পড়ালেখার জন্য কিছু টাকা পাঠাবো। যাই হয়ে যাক না কেন, তুমি পড়ালেখা থামাবে না। কুলদীপের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি পড়ালেখা করছো না? কুলদীপ পরিস্থিতি সামলাতে বলে, মাসি খামোখাই চিন্তা করছে। বলে কুলদীপ টাকাগুলো মায়ের হাতে দিয়ে ঘরে চলে যায়। কুলদীপের বাবা পেছন থেকে বলে, যাই হোক না কেন তুমি পড়ালেখা ছাড়বে না। রাতে কুলদীপ পেছনে শুয়ে শুয়ে তার বাবার বলা আগের কথাগুলোই ভাবছিল। তার বাবা একদিন রাতে তাকে বলেছিল, দরকার পড়লে আমি একবেলার খাবার খাবো না, কিন্তু তবুও তোমার পড়ালেখা বন্ধ করবে না। একদিন তুমি যখন সফল হবে সেদিনে আমার জীবন সার্থক হবে। তার মাথায় IAS অফিসারের বড় বাংলো আর রাজার বলা কথাগুলোই ঘুরতে থাকে। পরের দিন কুলদীপ প্রেরণার সাথে দেখা করতে আসে। প্রেরণাকে আসতে দেখে কুলদীপ রাস্তার ওপাশ থেকে হাত নাড়ালে প্রেরণা কুলদীপকে দেখে রাস্তা পার হয়ে অটোতে বসে। অটো চালাতে চালাতে কুলদীপ বলে, আমি আসলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। প্রেরণা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? কুলদীপ বলে, আমি ওই দিন এক IAS অফিসারের বাংলো দেখলাম, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি IAS পড়ার জন্য কি কি যোগ্যতা দরকার। আর এমনিতেও আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। প্রেরণা হেসে বলে, শুধু গ্রাজুয়েশন হলেই চলবে, তবে এর জন্য আলাদা করে পড়ালেখা করতে হয়। কুলদীপ বেশ চিন্তায় পড়ে যায়। প্রেরণার বাসার কাছে আসতেই প্রেরণা বলে, আমাকে এখানেই নামিয়ে দাও। কুলদীপ অটো থামালে প্রেরণা গাড়ি থেকে নেমে কুলদীপকে গম্ভীর দেখে জিজ্ঞেস করে, তুমি IAS পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও? কুলদীপ বলে, আমি ঠিক জানি না। প্রেরণা বলে, আমি জানি তুমি এটাই চাও। আমি তোমাকে আমার বাবার সাথে পরিচয় করিয়ে দিব, সেই তোমাকে গাইড করবে। প্রেরণা চলে যেতে গেলে কুলদীপ পেছন থেকে ডেকে বলে, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? প্রেরণা ইতস্তত বোধ করলে কুলদীপ বলে, আমি শুধু পড়ালেখার ব্যাপারে তোমাকে কল করব। প্রেরণা কুলদীপের মোবাইলে যে নাম্বারটা সেভ করে দেয়। কুলদীপ বেশ স্বস্তি পায়। যাই হোক না কেন, এখন সে IAS হওয়ার প্রিপারেশন তো নিতে পারবে। বাসায় ফিরে কুলদীপ বইপত্র, রুবিক্স কিউব আর একটা পোস্টার বের করে। পোস্টারটা দেয়ালে টানিয়ে সে মনে মনে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। অপরদিকে সানভিকা বেশ ভাব নিয়ে বাইকের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই পুষ্কার এসে বলে, কোথায় যাচ্ছ? সানভিকা বিরক্ত হয়ে বলে, বাইরে যাচ্ছি।
যাচ্ছি। পুষ্কার রেগে বলে এই অনুমতি তোমাকে কে দিয়েছে? বলেই সে বাইকের চাবিটা নিয়ে সেখান থেকে চলে যায়। চৌহান বেশ মনোযোগ দিয়ে ইন্সপেক্টর সন্দীপের সাথে কিছু কাগজপত্র নিয়ে কাজ করছে। তখনই সানভিকা সেখানে এসে বেশ রেগে বলে, বাবা আমার তোমার সাথে কিছু কথা আছে। চৌহান বলে, এখানে সবার সামনেই বলো। সানভিকা বেশ রেগে বলে, তুমি আর কতদিন আমাকে এভাবে ঘরে বন্দি করে রাখবে? আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। চৌহান বেশ শান্ত গলায় বলে, তুমি কোথাও যেতে পারবে না, নিজের ঘরে যাও। পুষ্কার বেশ রেগে সানভিকাকে বলে, ভাই যা বলার তা বলে দিয়েছে, এবার তুমি এখান থেকে চলে যাও। সানভিকা উপায় না পেয়ে রেগে সেখান থেকে চলে আসে। সানভিকা চলে যেতেই সন্দীপ বেশ ইতস্তত করে চৌহানকে বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি রাজি থাকলে আমি সানভিকাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। পুষ্কার রেগে সন্দীপকে মারতে চাইলে সবাই তাকে আটকায়। সন্দীপ বেশ রেগে বলে, আমাদের বাড়ির চৌকিদার আজ আমাদের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, ওর নজর তো আমাদের সম্পত্তির দিকে। চৌহানের ধমকে পুষ্কার কিছুটা শান্ত হয়। সন্দীপ আবারও চৌহানকে বলে, আমরা শুধু পুলিশের চাকরি করি না, আমার বংশের নামটা আর সম্পত্তিও কম নাই। বয়সে কিছুটা বড় হতে পারি, তবে আমার কোনো দিকেই কমতি নেই। চৌহান জিজ্ঞেস করে, তুমি সানভিকাকে বিয়ে করতে চাও কেন? সন্দীপ বেশ লজ্জা পেয়ে বলে, ওর এই জেদি স্বভাবটাই আমার ভালো লাগে, আর একটা ভুল তো মাফ করাই যায়। বিশ্বাস করুন আমি আপনার মেয়েকে সুখেই রাখবো। চৌহানের মন কিছুটা নরম হয়ে যায়। এটা দেখে পুষ্কার রেগে সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই প্রেরণা পড়ছিল। কল আসলে প্রেরণা ফোন রিসিভ করতেই কুলদীপ বলে, আমি কুলদীপ, ওই যে অটো ড্রাইভার, আমরা কি কাল দেখা করতে পারি? প্রেরণা কিছু একটা ভেবে বলে, ঠিক আছে কাল দেখা করব। কুলদীপ বলে, আপনাকে এত রাতে কল দেওয়ার জন্য সরি। প্রেরণা হেসে বলে, কোনো ব্যাপার না। পরের দিন কুলদীপ নিজের সব মার্কশিট নিয়ে প্রেরণার বাবার সাথে দেখা করতে আসে। প্রেরণার বাবা বিনয় কুলদীপকে দেখে তাকে বসতে বলে। কুলদীপ একটা চেয়ারে বসে তার মার্কশিট এগিয়ে দেয়। বিনয় কুলদীপের মার্কশিট দেখে বলে, তুমি সায়েন্স থেকে পড়েছো আর তোমার মার্কসও বেশ ভালো। কাল আমি তোমার একটা টেস্ট নিব, তুমি টেস্টে পাশ করে গেলে আমি তোমাকে আমার কোচিং এ ভর্তি করিয়ে নিব, আর সেই সাথে তোমার বেতনের উপরে 50% ডিসকাউন্টও দিব। কুলদীপ বিনয়কে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন কুলদীপ পরীক্ষা দিয়ে 100-তে 90 পায়। এরপর সে কোচিং এ ভর্তি হয়ে যায়, আর বাকি সবার সাথেই আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। সারাদিন অটো চালানো, রাতে পড়াশোনা আর দিনে ক্লাস করা, এভাবেই কুলদীপের দিন কেটে যাচ্ছে। চৌহানের অনুমতিতেই সন্দীপ সানভিকার সাথে দেখা করতে আসে। সানভিকা বেশ রেগে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? সন্দীপ হেসে বলে, তোমার এই জেদি স্বভাবটাই আমার অনেক ভালো লাগে। সানভিকা রেগে বলে, আমার সাথে বিয়ে হলে তুমি ধ্বংস হয়ে যাবে। সন্দীপ বলে, আমি তাতেও রাজি, আমি তোমাকে ঠিকই সামনে নিব। সানভিকা বলে, তাহলে তুমি সারা জীবন কান্নার জন্য তৈরি হয়ে যাও। সন্দীপ বলে, সত্যি বলতে গেলে আমি তোমার জন্য সব করতে পারি। সানভিকা বিরক্ত হয়ে বলে, তুমি আসলেই নির্লজ্জ। বলেই সে রেগে চলে গেলে সন্দীপ নিজের সানগ্লাস চোখে দিতে দিতে বলে, আমি তোমাকে পাল্টেই ছাড়বো। আজ ইউপিএস পিলি এক্সামের রেজাল্ট বেরিয়েছে। প্রেরণা আর কুলদীপ নিজেদের রেজাল্ট দেখতে এসেছে। লিস্টের প্রথমেই কুলদীপের নাম দেখে দুজনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু প্রেরণা কোথাও নিজের নামটা খুঁজে না পেয়ে বেশ মন খারাপ করে। এরপর সে বিনয়কে কল করে ব্যাপারটা জানালেই বিনয় বলে, কোনো ব্যাপার না, আবারও প্রথম থেকে শুরু করো। প্রেরণা বলে, ঠিক আছে, তুমি আগে কুলদীপকে শুভেচ্ছা জানাও। বলেই প্রেরণা কুলদীপকে ফোনটা দিয়ে দিলে বিনয় বলে, এখনো অনেক পথ বাকি, সামনে মূল এক্সাম, সেখানে আরো বেশি জোর লাগাতে হবে। কুলদীপ ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দেয়। বাসায় ফিরতেই কুলদীপের মা খুশি হয়ে বলে, খবর পেলাম তুমি পাশ করে গেছো। কুলদীপ মাকে প্রণাম করে। কুলদীপের মা কুলদীপের বাবার হাতে মিষ্টি দিয়ে বলে, কুলদীপ পাশ করেছে। ছেলের এমন সাফল্যে পরিবারের সবাই বেশ খুশি। কুলদীপ আবারও জোর কদমে নিজের ফাইনাল এক্সামের জন্য প্রস্তুত হতে থাকে। এক সকালে কুলদীপ মুখ হাত ধুচ্ছে, তখনই বাবলু কল করে জানায় সানভিকার বিয়ে হয়ে যাচ্ছে। এই কথা শুনে কুলদীপ হতবাক হয়ে যায়। সে কিছু না বলেই চুপচাপ ছাদে চলে আসে। কুলদীপের মা ছেলের মনের অবস্থা বুঝতে পেরে ছাদে এসে ছেলেকে সান্ত্বনা দেয়। কুলদীপ বলে, আমাকে সীতারপুর যেতে হবে। সেই রাতেই বাসে করে কুলদীপ সীতারপুর যাওয়ার জন্য রওনা হয়। বাসে যেতে যেতে কুলদীপ সানভিকার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। ভোর হতেই সে সীতারপুরে পৌঁছে যায়। সানভিকা বউ সেজে মন্দিরে পূজা দিতে এসেছে। কুলদীপ আড়াল থেকে সব দেখে সুযোগ বুঝে সানভিকার হাত ধরে টেনে আড়ালে নিয়ে আসে। প্রচুর রাগ, কষ্ট, অভিমান সব মিলিয়ে বলে, তুমি একটা বেঈমান। শুধু এটুকু বলেই কুলদীপ সেখান থেকে চলে আসে। কুলদীপ চলে যেতেই এতক্ষণ ধরে হতবাক হয়ে থাকা সানভিকা নিজেকে কিছুটা স্বাভাবিক করে নেয়। এরপর সে বেশ অস্থির হয়ে নিজের বাবা আর চাচার হাত ধরে বিয়ের পিড়িতে বসে। কুলদীপ নিজের বাসায় ফিরে আসে। রাতে কুলদীপ ছাদে আনমনে বসে আছে দেখে মা তার পাশে বসতেই কুলদীপ নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্না করতে থাকে। মা ছেলেকে সান্ত্বনা দিলে কুলদীপ কান্না করতে করতে বলে, আমি ওকে ভুলতে পারছি না। এদিকে বাসর ঘরে সন্দীপ কি করবে ভেবে উঠতে পারছে না। ওয়াশরুম থেকে বের হয়ে সানভিকা বেশ রাগী গলায় বলে, ভালো সাজার অভিনয়টা বন্ধ করুন, চুপচাপ বালিশ নিয়ে বাইরে গিয়ে শুয়ে পড়ুন। বলেই সে বিছানায় শুয়ে পড়ে। সন্দীপ ও
বালিশ নিয়ে বাইরে যেতে চাইলে সানভিকা বলে আমার বাবা আর আপনার এই ঠাকুর বংশের অহংকার নিয়ে আপনারাই থাকুন। সন্দীপ বলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না, আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। সানভিকা বলে আমাকে বিয়ে করে তুমি যে ভুল করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি তোমাকে বিয়ে করেছি স্বাধীনতা পাওয়ার জন্য। সন্দীপ বলে তুমি যতদিন না চাও আমিও এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব না। বলেই সে বালিশ নিয়ে বাইরে চলে আসে। সানভিকা দেখে সন্দীপ তার জন্য বালিশের তলায় একটা উপহার রেখে গেছে। বাক্সটা খুলতেই একটা দামি হীরার কানের দুল দেখতে পায়। এটা দেখে আরো বিরক্ত হয়ে সে শুয়ে পড়ে। লাইব্রেরিতে বসে পড়ার বদলে কুলদীপ বেশ অন্যমনস্ক হয়ে বসে আছে। এটা দেখে প্রেরণা মজা করে বলে ওকে ভুলতে পারছো না তাই না? তবে ওর প্রতি থাকা ঘৃণাগুলোকে নিজের শক্তিতে রূপান্তর করো। তোমার উচিত মন দিয়ে পড়ালেখা করে পরীক্ষায় পাশ করা। এটাই হবে ওর পরিবারের প্রতি তোমার যোগ্য জবাব। কুলদীপকে তবুও গম্ভীর হয়ে থাকতে দেখে প্রেরণা তার পাশে বসে বলে তোমার উচিত নিজের টপ মার্কসের রেজাল্ট ভেঙে ফেলা। কুলদীপ বলে তুমি এত ভালো কেন? তোমার এক্সাম ক্লিয়ার হয়নি আর তুমি আমাকে বোঝাতে এসেছো? আমি সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি। প্রেরণা কুলদীপকে চড় মেরে বলে আমার আপাতত কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি দুঃখী না, কারণ আমি পিসিএস এর ইন্টারভিউ দিয়েছি আর বেশ ভালোই হয়েছে। কুলদীপ অবাক হয়ে বলে এই খবরটা তাহলে তুমি আমাকে জানাওনি কেন? রেজাল্ট কবে দিবে? প্রেরণা বলে এই মাসের শেষেই। কুলদীপ বলে তোমার পিসিএস ক্লিয়ার হয়ে গেলে আমারও ইউপিএসসি ক্লিয়ার হয়ে যাবে। কুলদীপ সব ভুলে আবারও পরীক্ষার প্রিপারেশন নেয়। দিন রাত যখন যেখানে সময় পাচ্ছে নিজের স্বপ্ন গড়ার লক্ষ্যে সময় দিচ্ছে। কিছুদিন পরে প্রেরণা কোচিং সেন্টারের ছাদে কুলদীপকে ডেকে আনে। কুলদীপ আসতেই প্রেরণার হাসি মুখ দেখে বোঝা যায় যে প্রেরণা পিসিএস ইন্টারভিউতে টিকে গেছে। প্রেরণা খুশিতে দৌড়ে এসে কুলদীপকে জড়িয়ে ধরে। হুট করেই এমন হওয়ায় তারা দুজনেই বেশ বিব্রত হয়ে যায়। প্রেরণা সেখান থেকে যেতে চাইলে কুলদীপ তার পথ আটকে বলে তোমার কারণেই আমি জীবনের নতুন একটা মানে খুঁজে পেয়েছি, নিজেকে চিনতে শিখেছি। এই সবকিছুই হয়েছে আমাদের বন্ধুত্বের কারণে। আমাদের বন্ধুত্বকে ভালোবাসার নাম দিয়ে তার অপমান করো না। প্রেরণা নিজেকে শান্ত করে বলে ঠিক আছে, সব ভুলে যাও। এরপর প্রেরণা সেখান থেকে চলে যায়। নিজের পিসিএস জয়েন করতে প্রেরণা আরেক শহরে শিফট হয়ে যায়। কুলদীপেরও ফাইনাল এক্সামের সময় চলে আসে। ফাইনাল এক্সামেও কুলদীপ পাশ করে যায়। সে প্রথমেই প্রেরণাকে কল করে খবরটা জানিয়ে দেয়। প্রেরণা খবর শুনে খুশি হয়ে বলে আমি সত্যি তোমার জন্য অনেক খুশি। কুলদীপ বলে তুমি সাপোর্ট না করলে আমি এসব করতেই পারতাম না। প্রেরণা হেসে বলে ইন্টারভিউর জন্য প্রস্তুত হও। রাতে কুলদীপ পড়তে বসেছে, তার পাশেই রাজা ফোন চালাতে চালাতে হাসছে। তখনই হুট করে কারেন্ট চলে যায়। কুলদীপ ব্যাটারি লাইট অন করতে গিয়ে দেখে সেটাও জ্বলছে না। আজ সে লাইটে চার্জ দিতে ভুলে গেছে। রাজা বলে আজ আমারও ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। উপায় না পেয়ে কুলদীপ বই খাতা নিয়ে পাশের বাসার বারান্দার লাইটে পড়তে বসে। সেই বাড়ির মালিক হরিশ বাইরে ময়লা ফেলতে এসে কুলদীপকে দেখে জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কি করছো? কুলদীপ বলে আমার এলাকায় কারেন্ট চলে গেছে তাই এখানে পড়তে বসেছি। হরিশ অবাক হয়ে বলে এক রাত না পড়লে জীবন পাল্টাবে না। কুলদীপ বলে জীবনের প্রতি মুহূর্তই পাল্টে যায়। হরিশ তাকে ধমক মেরে উঠে দাঁড়াতে বলে। কুলদীপ বলে সরি, আমি আপনার মুখের উপরে উত্তরটা বলতে চাইনি। হরিশ জিজ্ঞেস করে তোমার নাম কি? কুলদীপ নিজের নাম বললে হরিশ তার হাত থেকে বইটা নিয়ে বলে কি পড়ছো? কুলদীপ বলে ইউপিএসসি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। হরিশ বইটা ফেরত দিয়ে বলে আমি তোমার জন্য বাইরের এই লাইটটা জ্বালিয়ে রাখছি, ঠিক মতো পড়ালেখা করো। কুলদীপ হরিশকে ধন্যবাদ দিলে হরিশ বাড়ির ভিতরে গিয়ে সব লাইট অফ করে দিল। কুলদীপের জন্য একটা লাইট জ্বালিয়ে রাখে। কুলদীপ সেই লাইটের নিচে বসেই পড়তে থাকে। দেখতে দেখতে ইন্টারভিউর দিন চলে আসে। কুলদীপের বাবা তাড়া দিয়ে বলে তোমার দেরি হয়ে যাচ্ছে, জলদি আসো। কুলদীপের মা রাজাকে বলে নিচে চলে এসো। কুলদীপ ইন্টারভিউর জন্য প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে ঘর থেকে বের হয়। বাবা বলে একদম ঘাবড়াবে না। কুলদীপ রাজাকে নিয়ে বেরিয়ে পড়লে কুলদীপের মা পেছন পেছন যেতে যেতে বলে আমিও আসছি তোমাদের সাথে। এই বলে কুলদীপের মা পিছু করতে থাকে। কুলদীপের বাবা বারান্দায় দাঁড়িয়ে কুলদীপের মায়ের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। এমন সময় এক মহিলা এসে কুলদীপের মা রুকমণিকে জিজ্ঞেস করে কেমন আছো, কোথায় যাচ্ছ? রুকমিণী বলে আমার ছেলে ইন্টারভিউতে যাচ্ছে তাই এগিয়ে যেতে যাচ্ছি। ততক্ষণে কুলদীপ আর রাজা অনেকটাই এগিয়ে গেছে। সুশীলা বলে তুমি কি জানো সুম্মার বাড়িতে কি হয়েছে? রুকমণি কোনো মতে কথা কাটিয়ে দ্রুত রাস্তা পার করতে চাইলে একটা ট্রাক এসে রুকমিণীকে ধাক্কা মারে। কুলদীপ মা বলে চিৎকার করে ওঠে। কুলদীপ আর রাজা দ্রুত রুকমিণীকে নিয়ে অটো করে হাসপাতালে চলে আসে। সবাই মিলে রুকমিণীকে স্ট্রেচারে ওঠায়। রাজা কুলদীপকে বলে আমি সামনে নিব, তুমি ইন্টারভিউতে যাও। কুলদীপ কাঁদতে কাঁদতে বলে মাকে এভাবেই রেখে কি করে যাব? রাজা বলে এই সুযোগ বারবার আসবে না, তুমি যাও, আমি সব সামনে নিব। বলেই রাজা দ্রুত হাসপাতালের ভেতরে চলে যায়। কুলদীপ দৌড়তে দৌড়াতে ইন্টারভিউ দিতে চলে আসে। কোনো মতে ওয়াশরুমে এসে হাত মুখ ধুয়ে নিজেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করে। ইন্টারভিউ বোর্ডে গিয়ে আর একটা অবাক করা ঘটনা ঘটে যায়। কারণ সেদিন রাতে কুলদীপ যার বাসার লাইটের নিচে বসে পড়াশোনা করছিল সেই হরিশই ভাইবা নিবে। হরিশ বলে তোমার গল্পটা অনেক ইন্সপায়ারিং, যেহেতু তুমি টপার এর মানে তুমি বেশিরভাগ সময় বইয়ের সাথে
সাথেই কাটিয়েছো। এমন পড়ুয়া ছেলে আইএএস হলে এই সোসাইটিকে কিভাবে সামলাবে? কুলদীপ বলে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের জীবনে 3টা জিনিস খুবই প্রয়োজন, আর সেগুলো হলো হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন এবং ডেডিকেশন। আমি যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারি তাহলে পুরো সমাজকেও পরিবর্তন করতে পারবো। আরেকজন প্রশ্ন করে, আপনার কি মনে হয় ভারতীয় সমাজে জাতিভেদের কতটা গুরুত্ব আছে? কুলদীপ বলে, আমাদের গ্রামে একটা প্রচলিত কথা ছিল, যে জাতি মৃত্যুর পরও বেঁচে থাকে সেটাই আসল জাতি। আমাদের দেশে অনেক ধর্মের মানুষ আছে। এরকম একটা দেশে জাতি নিয়ে ভেদাভেদ আমাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। হরিশ জিজ্ঞেস করে, তুমি যদি আইএএস অফিসার হয়ে যাও তাহলে সর্বপ্রথম কি করবে? কুলদীপ বলে, আমি সৃষ্টিকর্তা, আমার বাবা মা আর নিজেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ একটা মানুষের সর্বপ্রথম চ্যালেঞ্জ হলো নিজের দুর্বলতা। আমাদের সবার আগে সেটাকেই জিততে হয়, এই জন্য নিজেকে সম্মান দেওয়া খুবই জরুরি। আর একজন প্রশ্ন করে, আপনি আইএএস কেন হতে চান? কুলদীপ বলে, যার কাছে যত বেশি ক্ষমতা থাকে সে তত বেশি এই সমাজকে বদলাতে পারে। যদি সিভিল সার্ভিসে আইএএস এর উপরে আর কোনো পদ থাকতো তাহলে আমি তার জন্যই অ্যাপ্লাই করতাম। ভাইবা বোর্ডে থাকা সবারই কুলদীপের উত্তরগুলো বেশ ভালো লাগে। কুলদীপ নিজের মার্কশিটের ফাইল নিয়ে দ্রুত ভাইবা বোর্ড থেকে বের হয়। কুলদীপ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে চলে আসে। রিসিপশনে জিজ্ঞেস করতে জানতে পারে তার মাকে দোতলায় রাখা হয়েছে। মায়ের কাছে আসতেই দেখে রুক্মিণী অচেতন হয়ে শুয়ে আছে, তার মাথায় বড় ব্যান্ডেজ করা। কুলদীপ মায়ের পাশে বসে বলে, মা, আমি এসে গেছি। আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। আমি সব প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়েছি। আমি আইএএস অফিসার হয়ে যাব। এমন সময় একজন নার্স এসে বলে, আপনার মা কোমায় চলে গেছে। সে সব শুনতে পাচ্ছে কিন্তু কিছুই বলতে পারবে না। এই কথা শুনে কুলদীপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কুলদীপ কান্না করতে করতে আইসিইউর বাইরে চলে আসে। তখনই রাজা আর কুলদীপের বাবাও সেখানে আসে। কুলদীপ বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কুলদীপের বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত কাঁদছো কেন? তোমার মায়ের কিচ্ছু হবে না, সে একদম সুস্থ হয়ে যাবে। কুলদীপের বাবা রুক্মিণীর কাছে এসে ডাকতে থাকে কিন্তু রুক্মিণী কোনো সাড়াই দেয় না। কুলদীপের বাবা বলে, জানো কালো বাইরে দাঁড়িয়ে কত কান্না করছে, আর আমি কুলদীপের কান্না একদম দেখতে পাই না। এতবার ডাকার পরও রুক্মিণী কোনো উত্তর না দিলে কুলদীপের বাবা রাজা আর কুলদীপকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, ও কথা কেন বলছে না? রাজা বলে, মাসি আর কোনোদিনও কথা বলতে পারবে না। কুলদীপের বাবা কান্না করতে করতে বলে, ও কথা বলতে না পারলে আমি কার সাথে কথা বলবো? কুলদীপের বাবা যেন শোকে পাগল হয়ে যাচ্ছে। কুলদীপ আইসিইউ থেকে বের হয়ে বাইরে বসে কান্না করতে থাকে। এভাবে দিন যায় আর কুলদীপ হাসপাতালে নিজের মায়ের খেয়াল রাখতে থাকে। আজ কুলদীপের আইএএস রেজাল্ট বের হবে। রাজা মিষ্টির প্যাকেট নিয়ে হাসপাতালে চলে আসে। নার্সকে মিষ্টি দিয়ে বলে, আজ অনেক খুশির দিন, আজ আমার ভাইয়ের রেজাল্ট বের হবে। রাজা রুক্মিণীকে বলে, মাসি, একবার তোমার ছেলে কালেক্টর হয়ে গেলে তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। রাজা কুলদীপকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও গিয়ে রেজাল্ট দেখো, আমি মাসির খেয়াল রাখবো। কুলদীপ মিষ্টি মুখে দিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সানভিকা সকালের নাস্তায় পাউরুটির সাথে জ্যাম মাখানোর সময় টিভিতে খবর দেখছে। খবরে বলা হয় আজ ইউপিএসসি রেজাল্ট বের হয়েছে। এবার টপ করেছে কুলদীপ কুমার। টিভিতে বড় করে কুলদীপের ছবি দেখাচ্ছে। টিভিতে কুলদীপের খবর দেখে সানভিকার মন খারাপ হয়ে যায়। সন্দীপ খাওয়া টেবিলে বসতে বসতে বলে, কুলদীপ কি আইএস এর প্রস্তুতি নিচ্ছিল? সানভিকা কোনো কথার উত্তরই দেয় না। এদিকে কুলদীপ দৌড়াতে দৌড়াতে নিজের রেজাল্টের খবর জানাতে হাসপাতালে চলে আসে। কুলদীপ রুক্মিণীকে বলে, মা, আমি আইএস অফিসার হয়ে গেছি। জানো, আমি টপ করেছি। পুরো দেশে আমি নম্বর 1 হয়েছি। আইএস এর মানে কি জানো? আমি দেশের সব থেকে বড় অফিসার হয়ে গেছি। আমি কালেক্টর হয়ে গেছি। রুক্মিণীর চোখ দিয়ে খুশিতে পানি গড়িয়ে পড়ে, কিন্তু আফসোস সে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারে না। কুলদীপ বলে, আইএস কে অনেক বড় বাংলো দেওয়া হয়, সেই সাথে ভালো স্যালারি দেওয়া হয়। আমাদের কষ্টের দিন শেষ, তোমাকে আর বাবাকে আর কাজ করতে হবে না। কুলদীপ কান্না করতে করতে বলে, এখন তুমি একজন আইএস অফিসারের মা হয়ে গেছো। একবার আমাকে জড়িয়ে ধরো। আমি সবসময় ভাবতাম যেদিন কিছু করতে পারবো সেদিন তোমাকে একটা ভালো বাসায় নিয়ে যাব। নার্স কুলদীপকে শুভেচ্ছা জানাতে এসে দেখে রুক্মিণীর হার্ট রেট অনেক অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সে দৌড়ে ডক্টরকে ডেকে আনলে ডক্টর এসে দেখে কুলদীপের মা মারা গেছে। আজ এত বড় খুশির দিনে কুলদীপ নিজের মাকে হারিয়েছে। মায়ের সৎকার করে ফেরার সময় কুলদীপের বাবা শোকে কাতর হয়ে রাস্তা দিয়ে যেতে থাকা এক বরযাত্রীর গানের তালে তালে নাচতে থাকে। এটা দেখে কুলদীপ অঝরে কান্না করতে থাকে। অপরদিকে সানভিকা পুরো ঘরে পায়চারি করছে। কুলদীপের এই সাফল্য যেন সে মানতেই পারছে না। সানভিকা নিজেকে ধরে রাখতে না পেরে একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাইক চালাতে চালাতে সে কুলদীপের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথাই ভাবতে থাকে। তার মনে পড়ে কিভাবে কুলদীপকে পশুর মতো মারা হয়েছিল, তাদের বাসা জ্বালিয়ে ছাই বানানো হয়েছিল। অন্যদিকে সন্দীপ ঘরের মধ্যে পায়চারি করছে আর ভাবছে যে এত রাতে সানভিকা কোথায় গেছে। সানভিকা বেশ গভীর রাতে বাসায় ফিরলে সন্দীপ জিজ্ঞেস করে, এত রাতে আমাকে না বলে কোথায় গিয়েছিলে? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারতে, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? মানলাম তুমি
আমাকে পছন্দ করো না, কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। সানভিকা কোনো কথা না বলেই এগিয়ে এসে সন্দীপকে জড়িয়ে ধরে। সন্দীপও সানভিকাকে জড়িয়ে ধরে। চৌহান তার ফ্যাক্টরিতে কাজ করছে। তখনই একজন খুশি হয়ে এসে বলে, তোমার বালুঘাটের ব্যবসায় আমি 1 কোটি টাকা প্রফিট করেছি। চৌহান বলে, পলিটিশিয়ানরা তো সব জায়গায় রাজত্ব করে, যেখানে টাকা আছে সেখানেই ক্ষমতা আছে, আর আমি কখনো নিজের ক্ষমতা ছাড়বো না। মনোজ চৌহানের হাতে খবরের কাগজ দিয়ে বলে, খবরে কি বেরিয়েছে দেখুন, সীতারপুরের কুলদীপ ইউপিএসসি তে টপ করেছে, অনেক পূর্ণ করলে এমন সন্তান জন্ম নেয়। সাথে এটাও লেখা আছে, চৌহান পরিবার কুলদীপের পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। আজ সেই কুলদীপ পড়ালেখা করে আকাশ ছুঁয়েছে। পুষ্কার এসব কথা বিশ্বাস করতে না পেরে নিজেই খবরের কাগজটা হাতে নিয়ে দেখে। চৌহান বেশ ভাব নিয়ে বলে, তাতে কি হয়েছে, সে তো আর কালেক্টর হয়ে যাবে না। মনোজ বলে, হবে না, বলুন যে হয়ে গেছে, এখন বড় বড় লোকেরা ওর সামনে মাথা ঝুঁকিয়ে চলবে। পুষ্কার কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারে না। এদিকে বিনয় কুলদীপকে কোচিং সেন্টারের তরফ থেকে অভ্যর্থনা দেয়। সব জায়গায় এখন কুলদীপকে নিয়ে জয়গান শুরু হয়ে যায়। গল্প চলে আসে 5 বছর পরে। কুলদীপ গাড়িতে করে সীতারপুরের সেই নদীর ঘাটে আসে। তার সাথে এখন সব সময় হাই সিকিউরিটি থাকে। এই সেই ঘাট যেখানে চৌহানের লোকেরা তাকে নৌকা থেকে নামিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল। কুলদীপ তার অ্যাসিস্ট্যান্ট অভিমন্যুকে ডেকে বলে, আমি এখানে একটা ব্রিজ বানাতে চাই। অভিমন্যু বলে, ঠিক আছে স্যার, হয়ে যাবে। সময় এখন অনেকটাই পাল্টে গেছে। আজ কুলদীপ আইএস অফিসার হয়ে সীতারপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে ডিএম হিসেবে জয়েন করবে। 4টা গাড়ি ভর্তি প্রোটোকল নিয়ে সে তার অফিসে হাজির হয়। গাড়ি থেকে নামতেই মিস্টার তিওয়ারি ফুল দিয়ে কুলদীপকে শুভেচ্ছা জানায়। কুলদীপ সবার থেকে ফুল নিয়ে নিজের ক্যাবিনে এসে বসে। এদিকে চৌহান আর পুষ্কার বসে মিনিস্টার দাদ্দোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই সে তার লোকদেরকে নিয়ে চৌহানের বাসায় আসে। আঙ্গাত এগিয়ে যেতে দেখে দাদ্দো গাড়ি থেকে নামছে। দাদ্দো বেশ ভাব নিয়ে এগিয়ে আসে। দাদ্দোর পিছু পিছু তার অ্যাসিস্ট্যান্ট সিং যেতে চাইলেও আঙ্গাত তার পথ আটকে বলে, তুমি কোথায় যাচ্ছ, এখানেই থাকো। দাদ্দো এগিয়ে আসলে চৌহান হেসে বলে, বসুন, একটা জরুরি কাজে আপনাকে ডেকেছি। আমাদের এলাকায় এক নতুন ডিস্ট্রিক্ট ম্যানেজার এসেছে। আমার বহু বছর ধরে তার সাথে ঝামেলা চলছে, তাকে অন্য কোনো শহরে ট্রান্সফার করিয়ে দিন। দাদ্দো ভীষণ ঘাবড়ে বলে, এটা সম্ভব না। চৌহান কারণ জিজ্ঞেস করে দাদ্দো বলে, আমি যদি নিজের সব শক্তি কাজে লাগিয়ে দিই তারপরও এটা সম্ভব না। সে সাধারণ কোনো আইএস অফিসার না, বরং দেশের টপার, আর সে মুখ্যমন্ত্রীর খুবই কাছের লোক। যেই ওকে হাত লাগাবে তার হাতই জ্বলে যাবে। পুষ্কার বিরক্ত হয়ে বলে, তুমি যখন কোনো কাজ করতেই পারবে না তাহলে এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও। চৌহান জিলাপির বাটি এগিয়ে দিয়ে বলে, তুমি বাড়িতে সব থেকে বেশি কাকে ভালোবাসো? দাদ্দো বলে, আমার মেয়ে মালাকে। চৌহান বলে, তার কসম খেয়ে বলো তুমি যা বলছো তা সত্যি? দাদ্দো বেশ ঘাবড়ে বলে, আমি আমার মেয়ের কসম খেয়ে বলছি এই কাজ আমার দ্বারা সম্ভব না। দাদ্দো গাড়ির কাছে এসে সিংকে বলে, গাড়ি ঘোরাও, আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। দাদ্দো গাড়ি নিয়ে সোজা কুলদীপের অফিসে চলে আসে। কুলদীপ কাজ করছে। তখনই অভিমন্যু এসে বলে, মন্ত্রী দাদ্দো আপনার সাথে দেখা করতে চায়। কুলদীপ বলে, তাকে ভেতরে পাঠিয়ে দাও। দাদ্দো কেবিনের ভিতরে ঢুকেই বেশ জোর গলায় বলে, ইউপিএসসি টপার ডিএম স্যার, আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। কুলদীপ কুশল বিনিময় করে জিজ্ঞেস করে, হঠাৎ আপনি এখানে? দাদ্দো বলে, আমি আপনার ব্যাপারে এত শুনেছি যে ভাবলাম নিজে এসে দেখা করি। এরপর দাদ্দো তার ফোনে তোলা কুলদীপের পোড়া বাড়ির বাইরে তোলা ছবিগুলো দেখিয়ে বলে, আপনার পরিবারের সাথে যা হয়েছে তা আসলে বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। এরপর আপনারা গ্রাম ছেড়ে চলে যান। এই যে দেখুন, আমি আপনার বাসায় গিয়েছিলাম, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমি খুব ভালো করে জানি তুমি চৌহানের থেকে প্রতিশোধ নিতে ফিরে এসেছো। কুলদীপ বলে, আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝছেন। দাদ্দো বলে, আমি তোমার চোখে সেই রাগ দেখতে পাচ্ছি। তুমি একা ডিএম হয়ে সব করতে পারবে না, এই জন্য তোমার আমার সাহায্য দরকার। কুলদীপ উঠে নিজের চেয়ারে বসে বলে, আমি আপনাকে কেন বিশ্বাস করব? দাদ্দো বলে, আমাদের মধ্যে দুইটা জিনিসের মিল আছে। এক হলো আমাদের জাত, আর আরেকটা হলো আমাদের লক্ষ্য। আর তুমি যদি বিশ্বাসের কথা বলো তাহলে আমার মেয়ের বালাকে বিয়ে করে নাও। তুমি শুধু একবার ওর সাথে দেখা করো। কুলদীপ বলে, আমি এখন বিয়ে করতে চাই না, কারণ আমার লক্ষ্য ভিন্ন। দাদ্দো বলে, তোমার সেই লক্ষ্য পূরণ করার দায়িত্ব আমার। কুলদীপ বলে, আমার সাথে কেউ সুখী হতে পারবে না। দাদ্দো বলে, চৌহানরা চাইলে আপনার এই ব্রিজ বানানোর প্রস্তাবটা মুহূর্তের মধ্যেই নিজের ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারে, আর আমি চাইলে এই প্রস্তাবটা পাশ হয়ে যাবে। এই জন্যই আমি বলছি আপনি কাল আসুন আর সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিন। এটা শুধু বিয়ে না, আপনার সৌভাগ্যের চাবিকাঠি। তাহলে আমি এখন আসি, বলেই সেখান থেকে চলে আসে। কুলদীপ এবার বেশ চিন্তায় পড়ে যায়। দাদ্দোর মেয়ে মালা পুরো বারান্দা জুড়ে পায়চারি করছে। দাদ্দো মেয়েকে কাছে ডেকে আদর করে চুল আশ্রয় দিলে মালা বলে, আমাকে না বলে তুমি বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? দাদ্দো মেয়ের মাথায় তেল মালিশ করে বলে, তুমি কি জানো সে কে? ইউপিএসসি টপার। তোমার বাবা যে ক্ষমতা চলে চলে সেটা একটা ইলেকশনে হারলেই বদলে যাবে। ইলেকশনে হারলে আমার কাছে কোনো ক্ষমতাই থাকবে না, কিন্তু এই আইএস অফিসার যার হাতে জীবনের শেষ দিন পর্যন্ত ক্ষমতা থাকবে। মালা বলে, আমি বরং পাওয়ার সাথে বিয়ে করে নিই। মা বলেছিল একবার এক ডিএম তোমাকে পুরো দিন অফিসের বাইরে বসিয়ে রেখেছিল, তুমি কি তার বদলা নিতে চাও? দাদ্দো রাগী চোখে তার স্ত্রীর দিকে তাকায়। দাদ্দো মেয়েকে বুঝে
বুঝিয়ে বলে আসল ব্যাপার হলো আমি চাই আমার মেয়ের একজন IAS অফিসারের সাথে বিয়ে হোক। মালা বলে এটা ঠিক, তার মতো শিক্ষিত আর কেউ এই গ্রামে নেই। মালার কাল অন্তত একবার দেখা করা ভালো, ভালো না লাগলে আমি তোমাকে জোর করব না। মালা বেশ রেগে বলে আমার কথা বুঝতে পারছো না কেন, আমি এই বিয়ে করতে চাই না। বলেই সে রেগে তার ঘরে চলে আসে। পরের দিন কুলদীপ মালাকে দেখতে দাদ্দর বাসায় আসে। দাদ্দর বাসার বান্দা দিয়ে চা খেতে খেতে তাদেরকে দেখছে। কুলদীপ আর মালা বাগানের মাঝেই হাঁটছে। মালা হেসে বলে আমি বরাবরই পড়ালেখায় মোটামুটি ভালো ছিলাম, তবে আমার বাগান খুব ভালো লাগে। বলেই মালা কুলদীপকে বাগানের সবকিছু ঘুরে ঘুরে দেখানোর সময় বলে আমি আপনাকে সবকিছু আগে থেকেই বলছি যেন পরে কোনো সমস্যা না হয়। কুলদীপ বলে আমি আপনার মাঝে কোনো সমস্যা দেখতেই পাচ্ছি না, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি বিয়ের জন্য প্রস্তুত। মালা এবার বেশ দ্বিধায় পড়ে যায়। হুট করেই মালা বলে আমার মাথায় শুধু একটা প্রশ্নের ঘুরপাক খাচ্ছে, একটা মানুষকে পুরোপুরি না জেনেই আপনি কিভাবে বিয়ের কথা বলতে পারেন? কুলদীপ আনমনেই বলে কিছু কিছু সম্পর্ক তো সময়ই বানিয়ে দেয়। মালা বলে প্রয়োজনের জন্য বানানোর সম্পর্কগুলো একসময় নষ্ট হয়ে যায়। কুলদীপ হেসে বারান্দায় দাঁড়িয়ে থাকা দাদ্দর দিকে একবার তাকিয়ে মালাকে বলে আপনি বেশ স্মার্ট, আপনার বাবাকে বলবেন সে যেন বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বলেই কুলদীপ ইশারায় দাদ্দকে নমস্কার জানিয়ে সেখান থেকে চলে যায়। দাদ্দ খুশিতে লাফাতে থাকে, কারণ দুজনেই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। সানভিকা এখন মন দিয়ে তার সংসার করছে। সন্দীপকে অফিসে পাঠিয়ে সবাই সে ঘরের কাজ করছিল। তখনই তার বান্ধবী তাকে কল করে জানায় তুমি কি শুনেছো যে কুলদীপ দাদ্দর মেয়েকে বিয়ে করছে? কথা শুনে সানভিকার মনটা খারাপ হয়ে যায়। সন্দীপ ভুলে চাবি ফেলে গেলে সে আবারও চাবি নিতে এসে দেখে সানভিকা মন খারাপ করে দাঁড়িয়ে কান্না করছে। সন্দীপ এগিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে? সানভিকা কোনো কথা না বলেই সন্দীপকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে কিছু না। এদিকে রাজা কুলদীপকে জিজ্ঞেস করে বিয়ের সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি নিয়ে নিলে, সব ঠিক আছে তো? কুলদীপ বলে সম্বন্ধ ভালো, আর বিয়ে তো একদিন করতেই হতো। রাজা বলে আমার তো শুধু মেশোকে নিয়ে চিন্তা হয়, সে এখন কোনো কিছুই মনে রাখতে পারে না, তাই যা করবে একটু ভেবে চিন্তে করবে। কুলদীপ বলে চিন্তা করো না, আমি যা করছি ভেবেই করছি। তখনই কুলদীপের বাবা বলে তুমি কি সত্যি কালেক্টর হয়ে গেছো? কুলদীপ নার্স তিতিনকে ডেকে বলে বাবাকে ভেতরে নিয়ে ওষুধ দিয়ে দাও। কুলদীপের বাবার মুখে সে আগের বাসার কথা শুনে রাজা কুলদীপকে বলে ওই পুড়ে যাওয়া বাসাটার কাজ কি আবার শুরু করব? আমি যতদিন এখানে আছি বাসাটা বানিয়ে ফেলতাম। কুলদীপ রাগী গলায় বলে ওই বাড়ির কিছু করতে হবে না, ওই বাসা সেদিনই তৈরি হবে যেদিন ওই বাসা জ্বালিয়ে দেওয়া মানুষগুলোর সবকিছু নিঃশেষ হয়ে যাবে। বলেই কুলদীপ সেখান থেকে উঠে চলে আসে। কুলদীপের এমন চেহারা দেখে রাজা হতবাক হয়ে যায়। রাতে দাদ্দর জিজ্ঞেস করে আমি কে? সিং বলে আপনি এই গ্রামের মন্ত্রী। দাদ্দ বলে কিন্তু আমার নিজেকে কেন গরিব মনে হচ্ছে? আমাকে একজন মন্ত্রী হয়ে নিজের মেয়ের জামাইকে একটা নদীর উপরে ব্রিজ গিফট করব? সিং বলে আমিও এই একই কথা ভেবে বহুদিন ঘুমাতে পারিনি। আপনি শুধু একবার বলুন, আমি আপনার কথা মতো তা পালন করব। কিন্তু আপনার মাথায় কি চলছে? দাদ্দ পাগলের মতো হাসতে হাসতে বলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। পরের দিন সকালে একটা ছেলে একটা ব্যাগ নিয়ে নদীর কিনারে বেঁধে রাখা একটা নৌকায় ওঠে। এরপর সে সবার আড়ালে নিজের ব্যাগ থেকে একটা কোদাল বের করে নৌকায় ছিদ্র করে দেয়। ধীরে ধীরে নৌকায় মানুষ ভরে গেলে সেটা নৌকা থেকে নেমে পড়ে। আড়াল থেকে কেউ একজন পুরো ব্যাপারটা দেখে নিজের মালিককে কল দিয়ে বলে কাজ হয়ে গেছে। এদিকে কুলদীপ নিজের অফিসে বসে কাজ করছে। তখনই অভিমন্যু তাড়াহুড়ায় এসে বলে নদীতে নৌকা ডুবে অনেক মানুষ মারা গেছে। কুলদীপ আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে নদীর পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নদী থেকে একের পর এক লাশ উঠানো হচ্ছে। এখনো পর্যন্ত 15 জনের লাশ পাওয়া গেছে। কুলদীপ সেখানে আসতেই দেখে সারি সারি লাশ মাটিতে ফেলে রাখা হয়েছে। এটা চৌহানের ঘাট, তাই স্বাভাবিকভাবেই সবাই তাদের দিকে আঙ্গুল তুলছে। চৌহান আর পুষ্কার গাড়িতে করে সেখানে এসে দূর থেকে পুরো ব্যাপারটা দেখে। পুষ্কার আফসোস করে বলে এই নৌকাটাকে তখনই ডুবতে হলো যখন এই কুলদীপ এখানে ডিএম হয়ে এসেছে। পুষ্কার চৌহানকে বলে যদি নৌকা ডুবেই থাকে তাহলে এটা কি আমাদের দোষ? চৌহান পুষ্কারকে বলে বিদ্যাকে কল করে জিজ্ঞেস করো এই কেসে কি কি হবে, আর এই ডিএম কি কি করতে পারে সব খবর যেন আমাকে দেয়। এত লাশ দেখে কুলদীপের প্রচুর রাগ হয়, তাই আর এক মুহূর্ত দেরি না করে নোটিশে সাইন করে বলে এখনই চৌহানদের যত ঘাটের ব্যবসা আছে সব বন্ধ করো, আর এই জেলার এসপি কে এই কেসকে কঠোরভাবে তদন্ত করতে বলো। কিছুক্ষণ পরে নোটিশ নিয়ে এসআই চৌহানের বাসায় আসলে চৌহানের স্ত্রী বেশ ভাব দেখিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, কার এত সাহস যে চৌহানের বিরুদ্ধে নোটিশ পাঠায়? এসআই বলে কমিশনার আর ডিএম বললে আমাদের তো আসতেই হবে, তাই না? আপনিও চৌহান সাহেবকে বুঝিয়ে দিয়েন 3 দিনের মধ্যে এই নোটিশের উত্তর না দিলে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে, আসি বলেই বের হয়ে যায়। এদিকে চৌহানদের সব ঘাট আর নৌকায় সিল মেরে দেওয়া হয়। গাড়িতে পুষ্কার চৌহানকে বলে আমাদের ঘাটের ব্যবসা একদম বন্ধ করে দিয়েছে। আসলে ওই কুলদীপ এখানে চাকরি নয় বরং বদলা নিতে এসেছে। আঙ্কাত বলে তাও যেমন তেমন বদলা না, বড় কোনো ভয়ানক প্ল্যানিং করে এসেছে। একবার ভেবে দেখেন এত কঠিন পরিস্থিতিতেও পরীক্ষায় পাশ করে অফিসার হয়ে ফিরেছে, নিশ্চয়ই সে অনেক বুদ্ধিমান। আর এই বুদ্ধি সে যদি আমাদেরকে ধ্বংস করতে ব্যবহার করে তাহলে কি হতে পারে কে জানে। চৌহান বলে
আমি তো কোর্ট থেকে স্টে অর্ডার নিয়েই রাখছি, কি আর করবে। তারপর যদি বেশি ওড়ার চেষ্টা করে তাকে থামানোর উপায়ও আমার জানা আছে। কারখানায় ফিরতেই পান্ডে বলে, নৌকার ব্যবসার তো স্টে নিতে পারিনি, কারণ ডিএম এর সাইন মানে অনেক বড় কিছু, তাই কোর্ট এত জলদি রায় দেয় না। তবে আপনাদের অগ্রিম জামানত নিয়ে রেখেছি, তাই পুলিশ চাইলেও আপনাদের গ্রেফতার করতে পারবে না। আর এটা কখনোই ভুলবেন না যে এই ডিএম আপনাদের প্রতি প্রতিশোধ নিতে ফিরে এসেছে, আর এখন তো মিস্টার দাদ্দুর মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, তাই আপনাদেরকে খুবই সাবধান থাকতে হবে, কারণ এখন ওর পাওয়ার আরো বেড়ে গেছে। এদিকে কুলদীপ নতুন ব্রিজ বানানোর পূজাও শুরু করে দিয়েছে। খবরে বলা হয় এটা ভারতের ইতিহাসে প্রথম। একটা দুর্ঘটনার সাথে সাথেই নৌকার অবৈধ সব ব্যবসা বন্ধ করে ব্রিজের প্রস্তাবনা দেওয়া হয়েছে, আর পরের দিনই নতুন ব্রিজের কাজও শুরু হয়ে গেছে। পূজার শেষে কুলদীপ বের হতে গেলেই মিডিয়া তাকে ঘিরে ফেলে। কুলদীপ বলে, এটা তো কেবল শুরু, সীতারপুরে আরো অনেক কিছু খুব জলদি বদলে যাবে। তখনই হঠাৎ সন্দীপ এসে মিডিয়াকে সরিয়ে দিলে কুলদীপ অবাক হয়ে তার পিএকে জিজ্ঞেস করে, এ আবার কে? অভিমন্যু বলে, এ হলো ইন্সপেক্টর সন্দীপ, আসলে ইনি সানভিকার স্বামী। কথাটা শোনা মাত্রই কুলদীপের যেন গা জ্বলে ওঠে, প্রচুর রেগে গাড়িতে বসে কি যেন ভাবতে থাকে। রাতে সানভিকা সন্দীপকে বলে, তদন্তে কি আসলো? নৌকা কেন ডুবে গিয়েছিল? সন্দীপ বলে, কি আর আসবে, নৌকা পুরাতন ছিল, কোনো ছিদ্র দিয়ে পানি ঢুকেছে আর সব ডুবে গেছে। সাথে সাথেই সব নৌকা উঠিয়ে ব্রিজের কাজ শুরু হয়েছে। সন্দীপ খেতে বসতেই তার সিনিয়র কল দিলে সন্দীপ তাড়াহুড়ায় বেরিয়ে যায়। সন্দীপ তার সিনিয়রের কাছে আসলে জানতে পারে তার ডিউটি বদলে ডিএম এর সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে। সন্দীপ বেশ রেগে বলে, আমার পক্ষে এটা সম্ভব না, দরকার হলে অন্য কোথাও ডিউটি দেন। সিনিয়র উল্টা রেগে বলে, তুমি সরকারের গোলাম, তোমার এত পাওয়ার নেই যে তুমি সরকারের কথা অমান্য করবে, তাই যা বলছি তাই করো। সন্দীপ রাগে ফুঁসতে থাকে। এদিকে দাদ্দর বাসায় তার মেয়ে মালা এখনো কনফিউজ যে তার সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে, তাই বিরক্ত হয়ে তার মাকে বলে, বাবার উদ্দেশ্য তো বুঝতে পারছি যে সে একজন আইএস জামাই চায়, কিন্তু ওই কুলদীপ কেন আমাকে বিয়ে করছে? সেদিন সে আমার ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি, আর আমার বিয়ে তো তাড়াহুড়ায় কেন হচ্ছে? মালার মায়ের অবশ্য এসব নিয়ে কোনো চিন্তাই নেই, সে তার মাকে সাজানোতে ব্যস্ত। গাড়িতে সিং বলে, আপনাকে এত খুশি আগে কখনোই দেখিনি, কাহিনীটা কি? দাদ্দ বলে, আরে আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, আর আমি খুশি হব না? সিং জিজ্ঞেস করে, এখন তো সব আপনার নিয়ন্ত্রণে, তাহলে এই মিষ্টির প্যাকেট নিয়ে চৌহানের বাসায় গিয়ে নিজেকে অপমান করানোর কি দরকার? দাদ্দ বলে, শত্রুকে যত বোঝাতে পারবে যে তুমি নির্বোধ ততই লাভ, তাহলে তোমার উপরে কখনোই সন্দেহ আসবে না। আর আমি তো আসলে ওদের চুপসে যাওয়া মুখটা দেখতে যাচ্ছি, তুমি শুধু বসে বসে খেলার মজা নাও, কারণ এই খেলা আরো মজার আর ভয়ানক হতে চলেছে। দাদ্দ চৌহানের বাসায় আসলে পুষ্কার রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাদ্দ চৌহানকে বলে, সেদিন অমন অপমান করার পর কি ভেবেছিলেন যে আমি আর আসবো না? আরে আপনি তো আমার বড় ভাইয়ের মতো, আমার মেয়ের বিয়েতে আপনি আসবেন না তা কি করে হয়? এই যে বিয়ের কাজ আর মিষ্টি, কোনো বাহানা চলবে না। চৌহান বলে, এখন যখন ওই ডিএম এর সাথে মেয়েকে বিয়ে দিচ্ছই, তাহলে তাকে বুঝিয়ে দিও আমার পথের কাটা যেন না হয়ে দাঁড়ায়। দাদ্দ বলে, সে হলো টপার আর আমি এই জেলার সিএম, তাহলে আমার মতো মূর্খ ব্যক্তির কথা কেন সে মানবে? তবে আপনি যেহেতু বলেছেন আমি অবশ্যই বলবো, বলেই শয়তানি হাসি দিয়ে বেরিয়ে যায়। কেউ কল্পনা করতে পারবে না চৌহান আর কুলদীপের শত্রুতার সুযোগ নিয়ে এই দাদ্দ কি ভয়ানক চাল চলে যাচ্ছে। রাতে কুলদীপ আর মালার বিয়েতে বড় বড় মন্ত্রী আর মিডিয়ার ভিড় জমে যায়। বিয়ে শেষে সব মেহমান প্রায় চলেই গেছে। তখনই চৌহান পুষ্কারকে নিয়ে আসে। দাদ্দ সিংকে বলে, দেখেছিস কি চালাক, সবাই যাওয়ার পর আসছে, যেন বেইজ্জত কম হতে হয়। চৌহান আসতেই দাদ্দ মেকি হাসি দিয়ে তাদের স্বাগতম জানায়। পুষ্কার আর চৌহান গিফট আর ফুল নিয়ে এগোতেই দাদ্দ সিংকে বলে, যা কুলদীপের পাগবর বাপকে সরিয়ে দেয়। পুষ্কার সামনে তাকিয়ে দেখে কুলদীপের পাশে সন্দীপ। সুযোগ বুঝে কুলদীপও তাকে খাটিয়ে নিচ্ছে। পুষ্কারের রাগে গা জ্বলে গেলেও চৌহান বলে, একদম চুপ থাক, রাজনীতিতে গদি বাঁচাতে এমন অনেক কিছু করতে হয় যা কোনোদিনই সম্ভব না, তবুও করতে হয়। চৌহান আর পুষ্কার গিফট নিয়ে আসতেই কুলদীপ বলে, তা এসে ভালোই করেছেন, আমার আপনাদেরকে ধন্যবাদ বলার ছিল, কারণ আপনাদের জন্যই তো আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। মুখে হাসি কিন্তু প্রচুর রাগ নিয়ে বলে, এখানে তো আপনাদের জন্যই এসেছি। সন্দীপ যাও মেহমানদের খাতিরদারি করো, বলেই পাঠিয়ে দেয়। চৌহান পুষ্কার আর সন্দীপকে এক পাশে নিয়ে দাঁড়াতেই দাদ্দ এসে চৌহানকে সরিয়ে আর এক মন্ত্রীকে এমন ভাবে নিয়ে যায় যেন চৌহানের কোনো দামই নেই। আর কুলদীপ এসে সন্দীপকে বিয়ে বাড়ির কাজে পাঠিয়ে দেয়, যেন সে কোনো পুলিশ অফিসার না, বরং এ বাসার চাকর। এসব দেখে সহ্য করতে না পেরে পুষ্কার এসে কুলদীপকে বলে, সন্দীপের সাথে যা করছো সেটা বন্ধ করো। কুলদীপ বলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার পরিণতি জানো তো, নিজের যোগ্যতা দেখে তারপর কথা বলতে আসো। পুষ্কার বলে, তোমার বাবা আর শ্বশুর দুজনেই জানে আমি কি কি করতে পারি, তাই নিজের চাকরিকে ব্যবহার করে যা করছো তা বন্ধ করো। কুলদীপ বলে, আমি তোমার ডিউটি করছি, আর তোমরা যে পাপ করেছো তার ফল তো পেতেই হবে। মানুষের অস্তিত্বে যখন আঘাত লাগে তখন লড়াই করাটাই ধর্মের কাজ, আর আমিও সেটাই করছি। পুষ্কার বলে, ঠিক আছে, দেখা যাক এই প্রতিশোধের খেলায় কে জেতে। কুলদীপ শয়তানি এক হাসি দিয়ে বলে, নিজের খেয়াল রাখতে ভুলো না কিন্তু। সন্দীপ আসতেই চৌহান বলে, এখানে ডিউটি করার আমাদেরকে একবার বলতে বা মানা করে দিতে,
সন্দীপ বলে সময় পেলাম কোথায়, আর মানাও করেছিলাম, কিন্তু কমিশনার বলল অর্ডার না মানলে পুরো ফাইল খুলে সাসপেন্ড করে দিবে, তাই বাধ্য হয়ে আসতে হলো। আর কিছু বলতেই যাবে তার আগেই ওয়াকি টকিতে ডাকলে সন্দীপ চলে যায়। সন্দীপকে হয়ে খাটতে দেখে পুষ্কার রেগে বলে আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব না, আর অপমানিত হওয়ার বাকি থাকলে বলেন সেটাও করে দিচ্ছি। চৌহান রেগে গাড়িতে উঠতে গেলেই তখনই মিডিয়া এসে তাকে ঘিরে ধরে। এসব টিভিতে দেখে সানভিকার রাগ আরো বেড়ে যায়। সন্দীপ এসে মিডিয়াকে সরিয়ে দিলে দাদ্দ এসে বলে তাড়াতাড়ি ভিতরে যাও, ডিএম একা দাঁড়িয়ে আছে। চৌহান গাড়িতে উঠতেই দাদ্দ কাটা গায়ে নুনের ছিটা দিয়ে বলে আরে মিষ্টি তো খেয়ে যান। চৌহান রেগে বলে আমার মিষ্টি খাওয়া মানা, বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এতটা অপমানিত হয়ে যাচ্ছে দেখে দাদ্দ দূর থেকে চিয়ার্স করে আর কুলদীপ শয়তানি এক হাসি দেয়। এসব মেলোড্রামায় বিরক্ত হয়ে সানভিকা সন্দীপকে কল দিলে সন্দীপ বলে এখানে বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে, তাই আজ রাতে মনে হয় আর বাসায় ফেরা হবে না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে মালা কুলদীপকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে। কুলদীপ না বললে মালা বলে গতকালে আমি আপনার অতীত সম্পর্কে জানতে পেরেছি, ভাবলাম আপনারও আমার অতীত বিষয় জানা উচিত। বলেই হাত ধরলে কুলদীপ হাত ছাড়িয়ে সোফায় গিয়ে বসে। বিষয়টা খারাপ লাগলেও মালা নিজেকে স্বাভাবিক রেখেই বলে আমি লাখনৌতে পড়ালেখা করেছি, আপনার তো টপার ছিলাম না। মালা এগিয়ে এসে কুলদীপের হাত ধরে বলে মাঝে মাঝে জীবনে এগোতে হলে পিছনের অতীতকে জ্বালিয়ে দিতে হয়। আমি না এই বিয়ের জন্য তাড়াহুড়ায় ছিলাম, আর না বিয়ের সম্পর্ক শুরু করার জন্য তাড়াহুড়ায় আছি। কুলদীপ ধন্যবাদ বলে উঠে গেলে মালার অনেক খারাপ লাগে, তাই উঠে এসে বলে তুমি নিজেই তাড়াহুড়ায় আমাকে বিয়ে করেছো। মানছি কিছু সম্পর্ক আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু সম্পর্ক তো সম্পর্কই হয়, তাই না? তাই আমাদেরকে সেই সম্পর্ক পালন করতেই হয়। কুলদীপ বলে আমি আপনার স্বামী হওয়ার সকল দায়িত্ব পালন করব, তবে আমাকে একটু সময় দিতে হবে। বিয়ের প্রথম রাতেই কুলদীপের এমন আচরণে মালা প্রচুর রেগে জিজ্ঞেস করে কখনো কি ভেবে দেখেছেন যে আমি কি চাই? আপনি আর বাবা মিলে সব ভেবে বসে আছেন যেন আমি আপনাদের হাতের পুতুল। কাপা কাপা গলায় বলে আমার তো মনে হচ্ছে আমার সাথে ধোঁকা হয়েছে। আমি জানি এটা একটা সমঝোতার বিয়ে, তারপরও আমি অন্তত চেষ্টা তো করছি, কিন্তু আপনার মধ্যে সেই ইচ্ছাটাও নেই। তবে তাতে কি বা যায় আসে, আপনার তো সময়ের দরকার, যত খুশি তত সময় নেন। বলেই কষ্টের রাগে ঘরের ভেতরে চলে যায়। কুলদীপ এক বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আগের ভেতরে দাঁড়িয়ে থাকে, যেন তার সব অনুভূতি বহু আগেই মারা গেছে। সকাল হতে কুলদীপ দাদ্দকে কল দিয়ে জিজ্ঞেস করে মালার সাথে কথা বলেছেন? দাদ্দ বলে ওসব নিয়ে তো ভাবার কিছু নেই, মালার সময় হলে বোঝা যাবে যে সে আপনার বড় এই মিশনের একজন সিপাহী। আমাদের এই লড়াই শুধু আপনার আর আমার না, বরং বহু বছর ধরে চলে আসা নিচু জাতের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ। কুলদীপ বিরক্ত হয়ে বলে এভাবে অতীতের ইতিহাস টানতে গেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই ভুলে যাবেন না লড়াইটা আমার চৌহানের বিরুদ্ধে। এখন আপনি মালার বিষয়ে সিরিয়াস হন, আপনাকে আর কিছু করতে হবে না। বলেই কল কেটে দেয়। এদিকে ফ্যাক্টরিতে আঙ্গাত হঠাৎ দৌড়ে এসে বলে বাসায় রেড পড়েছে। তখনই মনোজ দৌড়ে এসে বলে আমাদের তো সব শেষ হয়ে গেছে, বালুর ব্যবসা, কাগজের ব্যবসা, ঠিকাদারি ব্যবসা সব বন্ধ করে দিয়েছে। বলেছে আমরা নাকি প্রয়োজনের বেশি সাপ্লাই করে পরিবেশ নষ্ট করছি, এমনকি আমাদের সবার নামে ওয়ারেন্টও বের হয়ে গেছে। এসব শুনে পুষ্কারের আর সহ্য হয় না। বন্দুক নিয়ে তেড়ে বের হলে চৌহান ডেকে কোন রকমে তাকে শান্ত করে বলে আমাকে ভাবার সময় দাও। পুষ্কার রেগে বসে পড়লে চৌহান আঙ্গাতকে বলে এখনই দাদ্দকে কল দাও। কয়েকবার কল দিলেও দাদ্দ কল রিসিভ করছে না দেখে চৌহান রেগে সিংকে কল দেয়। সিং ফোনটা দাদ্দকে দিলে দাদ্দ ইশারায় পাশ কাটাতে বলে। সিং কল রিসিভ করে বলে সেদিন বিয়েতে আপনি মিষ্টি খাননি বলে স্যার রাগ করে বলেছে আমি আর কখনো চৌহানের সাথে কথা বলবো না, যা খুশি করুক, তাই আপনিও দয়া করে আমাকে আর কল দিবেন না। বলেই চৌহানের মুখের উপরে কল কেটে দেয়। এইসব শুনে পুষ্কারের রাগ আরো বেড়ে যায়। পুষ্কার বলে আপনি কেন বুঝতে পারছেন না, এই দাদ্দ হলো পথের কাঁটা, ওকে একদম কেটে সরাতে হবে। চৌহান বলে দাঁড়াও আমি একবার কুলদীপের সাথে কথা বলে দেখি। বলেই কুলদীপের পিএ অভিমন্যুকে কল দিলে চৌহানের নাম শুনে কুলদীপ বলে আমি এখন ব্যস্ত। অভিমন্যু বিরক্ত হয়ে চৌহানকে বলে স্যার অনেক ব্যস্ত, এখন কথা বলবে না। বলেই কল কেটে দেয়। এত অপমান সহ্য করতে না পেরে পুষ্কারকে বলে যাও গিয়ে কুলদীপকে খুন করো, এই খেলায় এখন হয়তো নিজেকে শেষ করতে হবে নয়তো মারতে হবে। পুষ্কার বলে এই কাজটা আগে করলে আজ এই দিন দেখা লাগতো না, কাজ শেষ করেই কল দিচ্ছি। বলেই প্রচুর রেগে বের হয়ে যায়। সানভিকা মন্দির থেকে বের হয়ে গাড়িতে উঠতেই দেখে কুলদীপের গাড়ি সেই রাস্তা দিয়েই যাচ্ছে। সানভিকাকে দেখে কুলদীপ কাজ নামিয়ে সানভিকার দিকে তাকিয়ে থাকলে সানভিকাও তাকে দেখতে থাকে। আসলে সত্যি ভালোবাসাকে হয়তো কখনোই ঘৃণা করা সম্ভব হয় না, এই জন্য কুলদীপ যখনই সানভিকাকে দেখে তখনই তার চোখে ভালোবাসা ছাড়া আর কিছুই দেখা যায় না। পুষ্কার গৌরীর ডেরায় এসে গৌরীর লোকদেরকে দূরে সরিয়ে দিয়ে বলে তোমার জন্য কিছু এনেছি। আঙ্গাত পানের ডিব্বা খুলে বলে বেনারস থেকে পান নিয়ে এসেছি। পুষ্কার গৌরীকে চোখ বড় বড় করে বলে নাও খাও। গৌরী বলে আপনি যখন এনেছেন খেতে তো হবেই, তবে একটা কথা জানেন ভাইয়া, আমি পান না খেলেও আপনাকে দেওয়া ওয়াদা ঠিকই পূরণ করতাম। আপনার জন্য কত রক্ত ঝরিয়েছি, আপনার সাথে তো আমার রক্তের সম্পর্ক হয়ে গেছে। গৌরী বলে আপনি নিশ্চিন্তে বাসায় যান, আপনার কাজ হয়ে যাবে। যাওয়ার আগে পুষ্কার রেগে বলে কাজ একদম নিখুঁত ভাবে করবে, একটুও যেন
এদিক সেদিক না হয়। গৌরী আশ্বাস দিয়ে বলে, বিশ্বাস রাখেন, কোনো ভুল হবে না। গৌরী পুরস্কারকে গাড়িতে উঠিয়ে বলে, কাল সকালে সুখবর পেয়ে যাবেন, আর এইবার কিন্তু দামি পুরস্কার দিতে হবে। পরদিন ডিউটিতে যাওয়ার আগেই নাস্তা করতে করতে সন্দীপ সানভিকাকে বলে, কুলদীপ এখন ডিএম হয়ে গেছে, সবকিছু উলটপালট করে দিচ্ছে, তোমার বাবার সব ব্যবসা বন্ধ করে দিচ্ছে। সানভিকা বলে, কুলদীপ তো এসেছেই বদলা নিতে। সন্দীপ বলে, ঠিক আছে, কিন্তু অনেক বড় কিছু হতে পারে, পরিস্থিতি তেমন একটা ভালো মনে হচ্ছে না, তুমি কথা বলে দেখো, বুঝিয়ে দেখো, হয়তো কোনো কাজ হলেও হতে পারে। সানভিকা স্পষ্ট ভাষায় বলে, না, একদমই না। সন্দীপের কথা না বাড়িয়ে চলে যায়। দেখে রাজা দিল্লি চলে যাবে, তাই কুলদীপকে ডাকে। তখনই মালা পথে খাওয়ার জন্য খাবার প্যাক করে দেয়। কুলদীপ নিচে আসলে বাইরে এসে খালুর কাছ থেকে যার অনুমতি নিয়ে বলে, দিল্লিতে পানি জমে গেছে, অটো রিক্সা ঠিক আছে কিনা দেখতে হবে। কুলদীপ বলে, আমরা চাচ্ছিলাম আপনি এখানে থেকে কোনো কাজ শুরু করেন। কুলদীপের বাবা বলে, ওকে যেতে দে, যেখানে যাবে একটা ব্যবসা খুলে নেবে, সে তো আর এমন না, ও যাক, যেখানে পরিশ্রম করেছে সেখানে থেকেই পারিশ্রমিক পাক। কিন্তু একটা কথা, রাজাকে কখনোই ভুলবে না। কুলদীপ বলে, ভাইকে কোনোভাবে ভোলাই সম্ভব না, আর আমি সবসময় তার পাশেই থাকবো। রাজা বিদায় নিলে কুলদীপ সন্দীপকে ডেকে বলে, ব্যাগ গাড়িতে রাখো। সন্দীপের প্রচুর রাগ হলেও ডিউটির জন্য কিছু বলতেও পারে না। কুলদীপ অফিসে আসলে তার পিএ জানায়, আপনার মানা করা সত্ত্বেও গঙ্গা নদীর কিনারে অবৈধ বালি উত্তোলন হচ্ছে, এখনো কয়েকটা ট্রাক সেখানেই আছে। কুলদীপ বলে, ঠিক আছে চলো, কিন্তু এটা গোপনে করতে হবে, শুধু সন্দীপকে সাথে নিবে। বাইরে আসে সন্দীপ বলে, ব্যাকআপ নিয়ে যাই। কুলদীপ মানা করে দেয়। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় কুলদীপের সানভিকার সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে যায়। এই রাস্তা দিয়ে কুলদীপ সানভিকার বাইকের পিছনে ঘুরতো। হঠাৎ একটা গুলি কুলদীপের গাড়িতে এসে লাগে। টায়ারে গুলি করায় গাড়ির চাকা পাংচার হয়ে যায়, আর গাড়ি এলোমেলো ভাবে কিছু দূর গিয়ে আটকে যায়। কুলদীপ সহ সবাই মাথা নিচু করে নেয়। গুলিতে ড্রাইভার মারা যায়। গৌরীর সামনের দিকে এগোলে সন্দীপ বন্দুক বের করে দিলে একটা বন্দুক কুলদীপ নিয়ে নেয়। কুলদীপের উপর হামলার খবর পেয়ে দাদ্য প্রচুর রেগে যায়। তার মেয়ে জামাইয়ের উপরে হামলা, সাথে সাথেই দলবল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে গৌরী তার দল নিয়ে চারপাশ থেকে কুলদীপের গাড়ি ঘিরে ফেলে। গাড়ির ভিতরে দেখে কেউই নেই। গৌরীর মাথা কাজ করা বন্ধ করে দেয়। কোথায় গেল কুলদীপ? হঠাৎ গৌরীর এক লোকের গায়ে গুলি লাগে। পেছনে তাকিয়ে দেখে কুলদীপ কেল্লার দিকে দৌড়াচ্ছে। গৌরী তার দলবল নিয়ে সেদিকেই দৌড়ায়। কুলদীপ ভেতরে এসে পজিশন নিয়ে নেয়। গৌরী ভেতরে এসে কাউকে না পেয়ে শূন্যে গুলি চালাতে থাকে। দেওয়ালের আড়াল থেকে কুলদীপ গুলি চালায়। এরপরে শুরু হয় গোলাগুলি। একে একে গৌরীর দলের লোকের সংখ্যা কমতে থাকে। শেষে গৌরী আর একজন বেঁচে থাকায় গৌরী সেখান থেকে পালিয়ে যায়। কুলদীপ ছাদে উঠে গুলি চালায়, কিন্তু নিশানা মিস হয়ে যায়। তখনই সেখানে পুলিশের ব্যাকআপ টিম আর দাদ্য চলে আসে। এসব দেখে দাদ্য চিৎকার করে বলে, এই হামলা যেই করাক না কেন, আমার হাত থেকে সে রক্ষা পাবে না, সবাইকে মেরে ফেলবো। এভাবে কেউ লুকিয়ে বদলা নেয় নাকি? এখনই তো শুরু হবে আসল খেলা। উকিল পান্ডে চৌহানকে কল দিয়ে বলে, যেখানে থাকেন না কেন এই শহর ছেড়ে পালান, ডিএম এর উপরে হামলা হয়েছে, আপনার আর আপনার ভাইয়ের নামে কেস ফাইল হয়েছে, পুলিশ হন্যে হয়ে আপনাদেরকে খুঁজছে। দাদ্য পাগল হয়ে গেছে। কল কাটার পরে চৌহান বলে, গৌরীর উপর বিশ্বাস করে অনেক বড় ভুল হয়ে গেছে। আঙ্গাত বলে, এখন আমাদের খারাপ সময় যাচ্ছে, এক কাজ করি, গাড়ি এখানে রেখেই পায়ে হেঁটে যাই। অহংকারী পুষ্কার বলে, মোটেও না। চৌহানও ঝাড়ি দিয়ে বলে, গাড়ি চালা। পুলিশের এক টিম চৌহানের বাসা থেকে খুঁজতে আসে। রুমে তল্লাশি করতে গেলে চৌহানের স্ত্রী বেশ ভাব নিয়ে বলে, খোঁজেন, অন্তত এভাবে তো মনে শান্তি পাবেন। এদিকে কুলদীপ বাসায় ফিরে আসলে মালা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। কুলদীপ কোন রকমে ঠিক আছে বলে ভেতরে চলে আসে। মেয়ের কষ্ট দেখে দাদ্য সিংকে বলে, যত পুলিশ পারো কাজে লাগাও, ওই দুই ভাই যেন পুলিশ ইনকাউন্টারেই মারা যায়। দাদ্য ভেতরে চলে গেলে সিং পুলিশকে কল দেয়। সানভিকা মাকে কল দিলে তার মা উল্টা ঝাই দিয়ে বলে, এখন কেন কল দিয়েছো? বাবা চাচা কেমন আছে এটা জানার জন্য? তোমার ওই নাটকের জন্যই এই সব হচ্ছে। আগে থেকে তো টাকা পয়সা ব্যবসা সব বন্ধ করে দিয়েছে, এখন পুলিশ বন্দুক নিয়ে তোমার বাবার পিছনে ঘুরছে। সানভিকা বলে, তাহলে কুলদীপকে মারার কি দরকার ছিল? জানোই তো সে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মা বলে, আমি কিভাবে জানবো কে ওকে মেরেছে? মিথ্যা অপরাধে তোর বাবা চাচাকে পথের থেকে সরাতে যাচ্ছে, আর তুই এখনো কুলদীপের পক্ষে কথা বলছিস? তোকে তো আমি জন্ম দিয়েই ভুল করেছি। তোর জন্ম হওয়ার পর থেকে আমি আর মা হতে পারিনি। দেখ, ফোনটা রেখে দে, আমার অনেক রাগ হচ্ছে। যদি উল্টাপাল্টা কিছু বলে দেই তাহলে জীবন ভর পস্তাবি, বলেই কল কেটে দেয়। এদিকে পুলিশ তন্ন করে গ্রামের সব জায়গায় পুষ্কার আর চৌহানকে খুঁজে বেড়ায়। রাত কেটে যায়, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। পরের দিন সকালে কুলদীপ ডিআরজিকে কল দিলে ডিআরজি বলে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। ভেতরে এসে টিমকে বলে, দ্রুত রেজাল্ট চাই। কুলদীপের পিএ বলে, চিন্তা করবেন না, একটা জায়গাও আমরা বাদ দিব না। চায়ের দোকানে গৌরী তার লোকদের সাথে বসে আড্ডা দিচ্ছে। তখনই হঠাৎ এক লোক এসে তার মাথায় বন্দুক তাক করে বলে, জরুরি কথা আছে, চলো। গৌরী বাধ্য হয়ে তাদের সাথে চলে যায়। রাতে খাবার টেবিলে কুলদীপ প্রচুর রেগে দাদ্যকে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারলাম না যে পুলিশের কাজটা কি, তারা আসলে কি করছে। কেউ এখনো দুই ভাইয়ের খোঁজ বের করতে পারেনি। দাদ্য বলে, ওদের অবস্থা এমনি নাজেহাল, ওরা কিছু করুক না করুক আমি ওদের দুজনকে বেঁচে ফিরতে দিব না। বাবার মুখে এমন কথা শুনে মালা বলে, বাবা তুমি সব কেমন কথা বলছো? দাদ্য উল্টা রেগে বলে, তোমার স্বামীর উপর ওরা অ্যাটাক করলো, সামনেই ওদের জামাই সন্দীপ বসা ছিল, তার কিছুই হলো না, অথচ ড্রাইভার মারা গেল। তোমার কি মনে হয় এসব কার কাজ হতে পারে? কুলদীপ বলে, আমি ওদের মারতে চাই না, ওদেরকে আইন সাজা দিব।
নিবে। অ্যাটেম্পট টু মার্ডার কেসে দুজনের আজীবনের জেল হবে। দাদ্দ রিটকারি করে বলে, তোমার কি মনে হয় ওরা একবার জেলে গেলে আর কোনোদিনও বের হতে পারবে না? একবার বের হলে আবার আপনাকে মারার চেষ্টা করবে, আর প্রতিবারে যে ভাগ্য ভালো হবে এমন তো না, তাই না? তাই শত্রুকে একদম শেষ করাটাই বুদ্ধিমানের কাজ। কুলদীপ তবুও এটাই বলে যে আমি আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবো না। দাদ্দ বুঝতে পারে কুলদীপ এমন বললে তার প্ল্যান ফেল হয়ে যাবে, তাই কুলদীপকে বোঝাতে বলে আপনি বুঝতে পারছেন না। কথা শেষ করার আগে কুলদীপের বাবা হঠাৎই দাদ্দর মাথায় জোরে বাড়ি দিয়ে বলে, আমার ছেলে কালেক্টর, সে বুঝবে না তো তুই বুঝবি, গন্ডমূর্খ কোথাকার। কুলদীপ দৌড়ে এসে বাবাকে শান্ত করে নার্সের সাথে ঘরে পাঠিয়ে দেয়। দাদ্দ বেচারা এমন একখান চর খেয়ে বেশ হকচকিয়ে গেছে। নিজেকে কোনো মতে সামলে আবারও আগুনে ঘি ঢালার কাজ শুরু করে বলে, আজ ওই চৌহানদের জন্যই তোমার বাবার এই অবস্থা। দাদ্দ চলে গেলে কুলদীপ প্রচুর রেগে সোফায় বসে। পরের দিন সকালে গৌরীর আড্ডায় আঙ্গাত এসে জিজ্ঞেস করে, এমন কি হয়েছে যে বারবার কল দিচ্ছিলে? ডিএম কে গুলি করে মারতে পারলে না, তাহলে এখন নাকি কি হবে? গৌরী আঙ্গাতকে এক পাশে এনে বলে, জরুরি কাজ আছে, চৌহানের সাথে দেখা করতে হবে। আঙ্গাত বলে, আমার সাথে চলো, এখানে আনা সম্ভব না, আর সাথে কাউকে নেওয়া যাবে না, গোপন জায়গায় লুকিয়ে রেখেছি, কেউ মুখ খুলে সমস্যা হয়ে যাবে। গৌরী তার সেফটির জন্য লুকিয়ে একটা বন্দুক নিয়ে নেয়। আঙ্গাত বাইকে করে গৌরীকে আনলে গৌরী বলে, কেউ তো বিশ্বাসই করবে না যে চৌহানের মতো মানুষ এমন জায়গায় লুকিয়ে থাকতে পারে। আঙ্গাত হুট করে এসে গৌরীর জামার ভিতর থেকে বন্দুক নিয়ে সরিয়ে রাখে। গৌরী মনে মনে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রেখে চৌকিতে বসতেই চৌহান বলে, এই পান তোমার জন্য আনিয়েছি, নাও খেয়ে নাও। গৌরী বুঝে যায় পানে কিছু তো মেশানো আছে, তাই বাহানা করে বলে, আমি আজ উপোস রেখেছি, কোনো কিছু খাওয়া মানা। চৌহান পুষ্কারের দিকে তাকালে পুষ্কার রেগে গৌরীকে বলে, ভাই যখন বলেছে তখন তোমাকে তো খেতেই হবে, বলে আঙ্গাতকে রেখে জোর করে গৌরীর মুখে পান দিয়ে দেয়। গৌরী পান ফেলে তেরে বন্দুক নিতে গেলে আঙ্গাত আর পুষ্কার তাকে চেপে ধরে। হাতাহাতির মধ্যেই চৌহান বলে, তা মন্দির সাথে মিটিংটা ভালোই ছিল তাই না? গৌরী ভয়ে মাথা নিচু করলে তার সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন দাদ্দর লোক তাকে জোর করে উঠিয়ে দাদ্দর কাছে নিয়ে গিয়েছিল। দাদ্দ প্রচুর রেগে গৌরীকে জুতা দিয়ে পিটিয়ে বলে, তোর এত সাহস যে তুই আমার জামাইয়ের পর গুলি চালাস? গৌরী তার প্রাণ ভিক্ষা চেয়ে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে জানে মারবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। দাদ্দ বলে, যারা কুলদীপকে মারতে চেয়েছিল তাদের এবার তুই গুলি করে মারবি, আর এই কাজ করতে পারলে যত চাইবি তত পাবি। গৌরী চৌহান আর তার ভাইকে মারার শর্তে রাজি হয়ে বের হয়ে যায়, আর এই কথা চৌহান জানা মাত্রই তাকে ধরে এনেছে। এরা সব বুঝে গেছে। বুঝতে পেরে গৌরী পুষ্কার আর আঙ্গাতকে ধাক্কা দিয়ে দৌড়ে পালায়। পেছন থেকে পুষ্কার গুলি করতে গৌরীর নিথর দেহ মাটিতে পড়ে যায়। এই খবর পাওয়ার সাথে সাথে দাদ্দ বেশ চিন্তায় পড়ে যায়। সকালে নাস্তার সময় মালা কুলদীপকে জিজ্ঞেস করে, আজ চৌহানদের বাসায় রেড হবে তাই না? আচ্ছা, এসব করাটা কি খুব জরুরি? কুলদীপের শান্তভঙ্গিতেই বলে, ওই বাসায় আমাদেরকে পশুর মতো মারা হয়েছিল, তাই ওই বাসায় এক একটা সুইও আমি উঠিয়ে নিব। মালা বলে, একটা কথা বলি, যদি পারেন এসব ভুলে যান আর আমার বাবা থেকে দূর হয়ে যান। কিন্তু কে শোনে কার কথা? কুলদীপ অভিমন্যুকে গাড়ি বের করতে বলে বেরিয়ে যায়। চৌহানের বাসায় ততক্ষণে রেড শুরু হয়ে গেছে। কুলদীপ আসতেই তার সেদিনের সেই অভিশপ্ত দিনের কথা মনে পড়ে যায়। কতটা অপমান হতে হয়েছিল তাকে আর তার পরিবারকে, অথচ আজ সে সম্মানের সাথে এই বাসায় ঢুকেছে। এই বাসার মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিয়ে বাসার প্রত্যেকটা জিনিস ছিন্ন ভিন্ন করা হচ্ছে, যেমনটা করা হয়েছিল তাদের সাথে। হঠাৎ একটা জিপ এসে থামলে সানভিকা নেমে বাংলোতে আসে। কুলদীপের আজও সেই কথা কানে বাজে। সানভিকার একটা মিথ্যা কথা তার পুরো পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল। সেদিন সানভিকা তাদের সত্যটা মেনে নিলে কুলদীপের জীবনে সেই ঝড় আসতোই না, যে ঝড়ে তার বোন আর মাকে আজীবনের জন্য হারাতে হয়েছে, আর বাবা সে জীবিত থেকেও অর্ধমৃত। কুলদীপ সানভিকাকে দেখে বলে, এই বাসার সব যেন নিয়ে যাওয়া হয়, কিছুই যেন বাদ না পড়ে। বলেই প্রচন্ড ঘৃণা নিয়ে সানভিকার দিকে তাকিয়ে বের হয়ে যায়। সানভিকাও প্রচুর রেগে তার দিকে তাকিয়ে বাসায় ঢোকে। কুলদীপ চলে গেলেও তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রতিশোধের এই খেলা হতে চলেছে আরো ভয়ানক, কারণ শেষে সানভিকা এসে বুঝিয়ে গেছে সে আর এখন চুপ থাকবে না। না জানি সানভিকা কুলদীপের জীবনে নতুন আর কোন ঝড় নিয়ে আসবে। আর তাই আপনার সাথে আমাকেও অপেক্ষা করতে হবে পরের এপিসোডগুলোর জন্য। আশা করি খুব জলদি পেয়ে যাব। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।